আপনার সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। আমি ওনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে চাচ্ছি বা কথা হয়েছে যে একটা অ্যাপ্লিকেশন দিয়ে সেটাকে ওনারা পুনর্বিবেচনা করার চেষ্টা করতেছেন বা করবেন। করোনা রোগীদের বিল নিয়ে আনোয়ার খান মডার্নে তেলেসমাতি, বাড়তি টাকা ফেরতের আশ্বাস কর্তৃপক্ষের। দেশে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৬৯৫। মৃতদের দাফন করা যাবে পারিবারিক কবরস্থানে। সংক্রমণের চরম ঝুঁকিতে দেশের সব বিমানবন্দর, আন্তর্জাতিক রুট চালু হলে ফ্লাইট চলাচল ব্যাহতের শঙ্কা। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, বললেন ফখরুল। কিছু মানুষের অবহেলায় বাড়ছে ঝুঁকি, দাবি কাদেরের। লিবিয়া হত্যাকাণ্ডের হোতা খালেদ ড্রোন হামলায় নিহত। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ খুনের জেরে এবার উত্তাল ফ্রান্স। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আমি ওয়াফিক রহমান। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। আর শুরুতেই এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। একে তো করোনায় আক্রান্ত, তারপরও চিকিৎসার জন্য দিতে হচ্ছে চড়া মূল্য। সব মিলিয়ে করুণ দশা রোগীদের। এবার অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে। ভুল স্বীকার করে অর্থ ফেরতের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। করোনা চিকিৎসায় পাবলিক প্রাইভেট কোঅপারেশনের আওতায় সরকারের সাথে চুক্তিও বাতিল করেছে হাসপাতালটি। তাদের যুক্তি, এই রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন করেছে। গেল ২৪ মে রাজধানীর বেসরকারি আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন মইনুল হক তানভীর। ৬ দিন পর ১ জুন ছাড়া পান হাসপাতাল থেকে। এই ৬ দিনের জন্য তাকে পরিশোধ করতে হয় ১,৯১,৭৫৮ টাকার বিল। এর মধ্যে একদিনের জন্য শুধু অক্সিজেনের দামই ৬৫,৬০০ টাকা। আমি ওনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে চাচ্ছি বা কথা হয়েছে যে একটা অ্যাপ্লিকেশন দিয়ে সেটাকে ওনারা পুনর্বিবেচনা করার চেষ্টা করতেছেন বা করবেন। শুধু তানভীর নয়, এরকম আরো অনেকের কাছ থেকে চিকিৎসার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে। আর আমরা এটা জানতাম যখন ভর্তি হয়েছিলাম, আমাদের বলা হয়েছিল সরকারি ভাবে ট্রিটমেন্ট। আমাদের ১,৭০,৮০০ সামথিং টাকা বিল আসছিল। পর্যন্ত যখন টাকা দিয়েই রোগী খাওয়াইতে হবে, তারপর ১,৫০,০০০ টাকার মতো জোগাড় করতে পারি এবং সে টাকাটা দিয়েই ওনাদের এখানে দিয়ে ওনাদের অথরিটির সাথে কথা বলি যে আমরা এর বেশি আর দিতে পারতেছি না। তারপরে ওনারা কালকে আমাদের রিলিজ দিয়েছে। বিষয়টি জানাজানি হলে ভুল স্বীকার করে অতিরিক্ত টাকা ফেরতের আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ক্লেরিক্যাল মিস্টেক হয়েছে, আমরা ওনার সাথে কালকে রাতে কথা বলছি, ওনার টাকাটা আমরা আজকে ফেরত দিয়ে দিব বা ব্যবস্থা করে নিচ্ছি। ৩১শে মে পর্যন্ত সম্পূর্ণ বিল আমরা আগের ব্যবস্থাপনায় সরকারের কাছ থেকে আমরা বিল সাবমিট করে সরকার থেকে প্রণোদনা নিব এবং আমরাও রোগীদেরকে সাহায্য করব। ৩১শে মের পরে যেসব রোগীরা আমাদের এখানে থেকে যাবে, ৩১শে মের পরবর্তী চার্জটা আমরা তাদেরকে করব। এদিকে করোনা আক্রান্তদের ১৫ দিন চিকিৎসা দেওয়ার পর গেল ১ জুন সরকারের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। ১৬ মে থেকে শুরু হওয়া করোনা রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ ছিল ২০০ শয্যা ও ১০টি আইসিইউ। এককভাবে বেসরকারিভাবে করোনা রোগী ম্যানেজমেন্ট করার জন্য আমরা এখন নিজেদেরকে সক্ষম এবং দক্ষ বলে মনে করতেছি। এই জন্য সরকারকে এবং করোনা রোগীদেরকে অধিকতর সহযোগিতা করার জন্য সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় আমরা গত ১ জুন থেকে এখানে আগের একই ব্যবস্থাপনায় করোনা রোগীদের জন্য সম্পূর্ণ ভিন্ন হাসপাতাল রেখে করোনা রোগীদের সেবাটা আমরা অব্যাহত রেখেছি।
বর্তমানে 100-এর বেশি করোনা রোগী ভর্তি আছেন হাসপাতালটিতে। সরকারের সঙ্গে চুক্তি বাতিলের খবর তাদের সবাইকে জানিয়ে দেয়া হয়েছে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 2695 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় 50টি পিসিআর ল্যাবে 12,510টি নমুনা পরীক্ষা হয়েছে। সবশেষ 37 জনের মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা 746, আর নতুন করে সুস্থ হয়েছেন 470 জন। 24 ঘন্টার মৃত্যু বিবেচনায় পুরুষ 28 ও নারী 9 জন। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা জানান, এখন থেকে করোনায় মৃতদের পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে। এই মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে দাফন এবং সৎকার করা যায়। নিয়ম অনুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। শুধুমাত্র কোভিড হিসাবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার কোনো দরকার নাই। পারিবারিক কবরস্থানেই এই মৃতদেহকে দাফন করা যাবে এবং অন্য ধর্মের জন্য সৎকার করা যাবে। জ্বর ও সর্দি কাশি নিয়ে দেশের বিভিন্ন স্থানে মৃত্যু হয়েছে আরও 18 জনের। নিহতদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন, আর হাজীগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে আরও 2 জনের। এদিকে পাবনার সুজানগর ও চাটমোহরে জ্বর ও শ্বাসকষ্টে 2 জনের প্রাণ গেছে। মানিকগঞ্জে জেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযোদ্ধা শফিউদ্দিন। এছাড়া একই উপসর্গে নরসিংদী, সাতক্ষীরা, নাটোর, মৌলভীবাজার ও ঝালকাঠি সহ বিভিন্ন স্থানে প্রাণ গেছে 11 জনের। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। ব্যস্ত ঢাকায় ধীরে ধীরে বাড়ছে সচেতনতা। বাস ও ট্রেনে বেশিরভাগ যাত্রী মানছেন স্বাস্থ্যবিধি, তবে নৌপথে এখনও নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। এজন্য ভোলায় জরিমানা করা হয়েছে একটি লঞ্চকে। রেলপথে যোগ হয়েছে আরও 11 জোড়া ট্রেন। জীবাণুনাশক হাতে নিয়ে বাসের দরজায় দাঁড়িয়ে সহকারী চালকের নির্দেশনায় নিয়ম মেনেই চলে যাত্রী উঠানামা। মাস্ক পরে হ্যান্ড স্যানিটারি লাগাচ্ছে, আমরা সেফটিতে আছি। মৃত্যুর ঝুঁকি আছে, তারপরেও অফিস করতে হইতেছে আর কি। চারদিকে যে ছড়ায় গেছে ভাইরাস, করোনা ভাইরাস, এটা নিয়ে সবাই আমরা আতঙ্ক আছি। আক্রান্তের ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে রাজপথে নেমেছেন মানুষ। পরিবহন শ্রমিকরাও তার ব্যতিক্রম নয়। তবে সুরক্ষা নিশ্চিতে নিজেরা যেমন মেনে চলছেন স্বাস্থ্যবিধি, ঠিক তেমনি যাত্রীদেরও সচেতন করছেন বারবার। দীর্ঘ 2.5 মাস যাবৎ বসা ছিলাম, কোনো আয়ুর্বেদ ছিল না, তো এখন পরিস্থিতি শিকার হয়ে বেরোতে হয়েছে। আমরা যেমনি একজন করে বসে, যাত্রীও সেমনি একজন করে বসে। ভয় আছে, শুরু আমি কিছু তো করার নেই, কি করবো আমাকে তো চলতেই। যাত্রী তো মোটেও নাই, আধা ঘন্টা দাঁড়ায় আছি, মাত্র 2 জন যাত্রী পাইছি গাড়িতে। করোনা ভাইরাস পরিস্থিতিতে গণপরিবহন চালু তৃতীয় দিনেও সব রুটে দেখা গেছে তুলনামূলক কম যাত্রী। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, গণপরিবহন ও যাত্রীদের মাঝে বেড়েছে সচেতনতা। আগে গাড়িতে যেমন 3 ফুট দূরত্ব বজায় রেখে বা উঠাবে, এখন জনগণ অনেকটা সচেতন হয়েছে। যাত্রী যে 50% নেওয়ার কথা ছিল, এরা 30% যাত্রী পাচ্ছে না। এদিকে যাত্রী সেবার জন্য নতুন করে চালু হয়েছে আরও 11 জোড়া ট্রেন। নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতি ট্রেনের মাঝে 1 থেকে 1.5 ঘন্টার বিরতি থাকছে। গত 31 তারিখে 8 জোড়া ট্রেনের মাধ্যমে আমরা গণপরিবহন আমাদের রেলওয়ে চালু করেছি। তা আজকে আরও 11 জোড়া ট্রেন রেলওয়েতে যুক্ত হয়েছে। মোট 19 জোড়া ট্রেন চলাচল করছে। তবে ঢাকা স্টেশন থেকে মোট 14 জোড়া আসা যাওয়া করবে, বাকি 5 জোড়া অন্যান্য স্টেশন থেকে আসা যাওয়া করবে। জীবাণুনাশক টানেল সহ তাপমাত্রা মাপার যন্ত্র সবকিছুই রয়েছে কমলাপুর রেল স্টেশনে। তবে ছিল না চিরচেনা যাত্রীদের ভিড়। এমন পরিবেশ দেখে দূর দূরান্ত থেকে যারা এসেছেন খুশি তারাও। যেভাবে আমরা মনে করছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম না, অনেক সুন্দর। বারবার আমাদের সচেতন করে দিচ্ছিল যে আপনার দূরত্ব বজায় রেখে চলতে হবে, সবকিছু ঠিক ছিল।
তবে নৌপথে স্বাস্থ্যবিধি না মানার চিত্র সারা দেশে। ভোলায় অতিরিক্ত যাত্রী বহন করায় এসটি খিজির 5 লঞ্চকে 10,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আর নেত্রকোনায় গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় না রাখা, ভাড়া বেশি রাখা, সরকার নির্ধারিত সময়ের বেশি সময় দোকান খোলা রাখায় 32 জনকে 3 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দেশের সব বিমানবন্দর করোনার চরম ঝুঁকিতে রয়েছে, এমন শঙ্কা জানিয়েছেন ইউরোপীয় এভিয়েশন সেফটি এজেন্সি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষের, যদিও সব এয়ারলাইন্সকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। মাহফুজ কামালের রিপোর্ট। দেশের বিমানবন্দরের এমন ছবি এই প্রজন্মের কাছে বিরল। এক অদেখা অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কে থেমে গেছে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে উড়োজাহাজ চলাচল। 2 মাসের বেশি সময় পর সোমবার থেকে দেশের অভ্যন্তরীণ রুটে চলাচল শুরু করেছে উড়োজাহাজ। তবে এর আগেই গত 27 মে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি EASA এক প্রতিবেদনে বলেছে, যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে কোভিড-19 সংক্রমণের এখনও উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের সব বিমানবন্দর। ইউর সদস্য দেশগুলোর তথ্য সমন্বয়ের পাশাপাশি ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ECDC ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা বিশ্বের বিমানবন্দরগুলোর তালিকা তৈরি করেছে EASA। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, দেশের করোনা রোগী ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় EASA-র উচ্চ ঝুঁকির তালিকায় নাম এসেছে বাংলাদেশের বিমানবন্দরগুলোর। ঝুঁকির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে 2 মাস আগে চিঠি দিয়েও সহায়তা না পাওয়ার অভিযোগ তার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা, থার্মাল স্ক্যানার অথবা প্রয়োজনীয় ডাক্তার এবং স্যানিটারি ইন্সপেক্টর, নার্স যে সরবরাহ করার কথা, সেগুলি তারা এখনো করে নাই। এই মর্মে আমরা তাদেরকে চিঠিতে জানিয়েছি 2 মাস আগেই। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, দেশের বিমানবন্দরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না হলে সামনের দিনগুলোতে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট পরিচালনায় সমস্যা হবে। বিমানবন্দরে আমাদের কিন্তু হেলথ কেয়ার সার্ভিস, মানে যে একটা যে মেডিকেল সেন্টার থাকা দরকার এয়ারপোর্টে, সেই মেডিকেল সেন্টার কিন্তু নাই এখানে। তো কাজে সেটা বিবেচনায় কিন্তু এয়ারপোর্টকে প্রস্তুত করতে হবে বিদেশি এয়ারলাইন অপারেশন আগে। এমন পরিস্থিতিতে অনেক বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশের ফ্লাইট চলাচলে রাজি হচ্ছে না। তবে শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক মান অনুযায়ী যাত্রী পরিবহনে সব এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের যে ঝুঁকিগুলো কমানোর ব্যাপারে আমাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া, তো এগুলো যদি আমরা পালন করতে পারি ঠিক মতো, আশা করি অন্যান্য রাষ্ট্র আমাদের দেশে আসতে ইচ্ছা পোষণ করবে। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের 35টি দেশের বিভিন্ন বিমানবন্দর উচ্চ ঝুঁকিতে আছে বলে জানানো হয় ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সির প্রতিবেদনে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর তিতুমির কলেজে হাতাহাতির ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি। কলেজ প্রাঙ্গণে করোনা পরীক্ষার সেবা দেয়া কিছু কর্মীর অভিযোগ, তাদের সাথে অশোভন আচরণ করে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ অস্বীকার করে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিনিয়ত তাদের সহযোগিতা করা হচ্ছে, বরং কিছু স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগও করা হয়। দীর্ঘ 2 মাস ধরে করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে তিতুমির কলেজে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম চালাচ্ছিল জবেদা খাতুন হেলথ কেয়ার প্রতিষ্ঠান। পরীক্ষা ও নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীরা থাকতেনও কলেজ দুটির নির্মাণাধীন ভবনে। বেশ কিছুদিন ধরে পানি ও বিদ্যুতের লাইনের সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানায় কর্মীরা। এর জের ধরে মঙ্গলবার রাতে দুপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। স্বাস্থ্যসেবা কর্মীরা গত 2 মাস ধরে নিজেদের পরিবারকে ছেড়ে ঈদের দিনও তারা বাসায় যায় নাই, শুধু দেশের সেবা করবে বলে এখানে কাজ করে চলেছে। তাদের কি এটাই পাওনা ছিল? এটাই কি তাদের প্রতিদান? একটা প্রাচীর এগুলো আমার লোক বল দিয়ে আমাকে ভেঙে দিছে এবং আমাদেরকে এক পর্যায়ে তারা ধাওয়া করার কারণে এই প্রত্যেকটা মেয়ে এবং যারা ছেলে তারা এই পাশের যে আমাদের গেট আছে সেই গেটের এখানে এসে ওরা আশ্রয় নেয়। আমরা আসলে আশাহত হয়ে গেছি। আমরা দ্রুত চাই এবং সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা দাবি করতে চাই আমাদের এই সমস্যাটা সমাধান করেন। তবে অভিযোগ অস্বীকার করে কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিনিয়ত তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। জানান, কিছু স্বাস্থ্যকর্মীর অশোভন আচরণের প্রতিবাদ করায় নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায় তারা।
আমরা তাদেরকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছি সব ধরনের, এবং আমাদের যতটুকু সাধ্য আছে তার চেয়ে বরং বেশি তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি। কিন্তু তারপরেও তারা আমাদের এই চতুর্থ শ্রেণী কর্মচারীদের সাথে মাঝে মাঝে দুর্ব্যবহার করত। আমাদের কর্মচারীদের পর তারা হামলা করেছে, এবং হামলার পরে আমার কর্মচারীরা যেখানে যে পেরেছে লুকিয়ে গেছে, লুকানো অবস্থা থেকে তারা আমাকে ঘটনা জানিয়েছে। মঙ্গলবার রাতে সংঘর্ষের পর বন্ধ রাখা হয়েছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা। সঞ্জিদা সুমি, চ্যানেল 24, ঢাকা। সঠিক কোয়ালিটি কিনুন, জেনে শুনে বুঝে নিন। মানসম্মত ও সঠিক উপাদানের সংমিশ্রণে তৈরি ঈগল মশার কয়েল, জনস্বার্থে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, কিছু মানুষের অবহেলায় ঝুঁকি বাড়ছে। অভিযোগ করেন, করোনা সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিএনপি। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। 6 লাখ প্রবাসীকে নিয়ন্ত্রণে ব্যর্থতায় সংক্রমণ ছড়িয়েছে। সরকারের একটি ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটি ডিপার্টমেন্টের তো কোনো সমন্বয় নেই, যার ফলে আমরা যেটা দেখলাম যে আপনার এখানে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন তো সরকারকে এখন ছেড়ে দিতেই হবে, কি লিল্লাহ করে দিতে হবে। তাই করেছে তারা। ওরা খালি লস অ্যাঞ্জেলেস দেখে, ওরা খালি সিঙ্গাপুর দেখে, ওদেরকে বলেন তো টাকা কত আছে, মানি ব্যাগ দেখাতে পারবে না ওরা। বিকজ দিস গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি, আমি কি বলবো, মানুষকে এক ধরনের মিথ্যাচার করে, ভাঁওতা দিয়ে, প্রবঞ্চনা করে ক্ষমতায় থাকার জন্য বাহানা বার করছে। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে অবহেলা করায় সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এভাবে চললে কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, করোনা সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিএনপি। একটি দল সার্কাসের হাতির মতো সমালোচনার ভিত্তিতেই আবর্তিত হচ্ছে, সে দলটি বিএনপি। সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মানুষকে বাঁচাতে কোনো কাজই করছে না সরকার। এই ব্যর্থ সরকার মানুষকে বাঁচানোর জন্য কোনো কাজ করেনি, শুধু তাদের নেতাকর্মী এবং তাদের যারা আছেন, শাসক গোষ্ঠীর যারা লোক আছেন, তাদের পকেটকে ভারী করা, ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা, এটাই হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য ছিল। তবে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সরকার করোনা মোকাবিলা করতে না পারলে মৃত্যুর হার আরো বেশি হতো। বাংলাদেশে মৃত্যুর হার ভারত পাকিস্তানের চেয়ে কম। আমেরিকায় মৃত্যুর হার 5.8, অর্থাৎ প্রায় 6%। যুক্তরাজ্য অর্থাৎ ইউকেতে মৃত্যুর হার হচ্ছে 14%। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, কিছুক্ষণ পর সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে। দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগাই সবকিছু। করোনা ভাইরাসের র্যাপিড ডট ব্লট অ্যান্টিজেন টেস্ট কিটের কার্যকারিতা পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের আবেদন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন করে গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড ডট ব্লট প্রকল্পের কোঅর্ডিনেটর ডক্টর মহিবুল্লাহ খন্দকার। আবেদনপত্রে গণস্বাস্থ্য জানায়, লালা সংগ্রহের মাধ্যমে যে অ্যান্টিজেন পরীক্ষা করা হতো তার ফল নির্ণয়ে সমস্যা হতো। জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। সরাসরি মিলছে না সেবা, অনলাইনে প্রতারণার ফাঁদ, চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ছুটির পর নির্বাচন কমিশনে এসেও অনেকে ফিরছেন হতাশা নিয়ে। সংকট কাটাতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা বলছে ইসির এনআইডি অনুবিভাগ। বিস্তারিত আসান হিমেলের রিপোর্টে। করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ছুটির পর অনেকটা স্বাভাবিক চেহারায় দেশ। ছুটি শেষে মহামারী আতঙ্কেও সেবা পেতে কেউ কেউ ঘুরছেন আগারগাঁওয়ের ইটিআই ভবনে।
তাদের অনেকেই বহুদিন আগেই পরিচয়পত্র সংশোধনের আবেদন করেছিলেন। এদিন সংশোধিত পরিচয়পত্র দেওয়ার কথা থাকলেও ফিরিয়ে দেওয়া হচ্ছে গেট থেকে। অন্য বলতেছে যে আগামী সপ্তাহে আসেন, আজকে বলা নাই, আজকে হবে না। এই নাম্বার সকালে ফোন করছি তো বলছে কি আপনার কার্যকলাপ শুরু হয়েছে, আইসে এখন তো ঢুকতেই দেয় না। ছুটির পর যারাই আসছেন তাদের সবার ক্ষেত্রেই নাকি একই নিয়ম। অফিসার পারমিশন না দিলে চৌকিদার ঢুকাইতে দিব। অফিসে কি বলা আছে? অফিসের ভিতরে ঢুকা নিষেধ। ভেতরে সীমিত আকারের কাজ শুরু হলেও সরাসরি এনআইডি কার্ড দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের দাবি, করোনার সংক্রমণ রোধে সরাসরি সেবা কমলেও পুরোদমে চালু আছে অনলাইন সেবা। আমি জানি না কেউ এই ধরনের ফিরে গেছে কিনা। তো এই এখনকার এই পরিস্থিতিতে আপনারা জানেন যে আমাদের সার্ভিস আসলে একটু সীমিত করার কথা বলা থাকে। আমরা সার্ভিস দিচ্ছি না সেটা না, তারা যাতে বেশিরভাগ কাজ যেটা অনলাইনে সম্ভব সেটা যাতে অনলাইনেই করে ফেলতে পারে। কিন্তু অনলাইন সেবার এই সুযোগ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠেছে বড় একটি চক্র। নির্বাচন কমিশন বিনামূল্যে অনলাইনে নতুন ভোটারদের কার্ড দিলেও চক্রটি নেমেছে তা বেচাকেনায়। একইভাবে সংশোধন ও হারানো কার্ড উত্তোলন সহ অন্যান্য সেবায়ও চলছে প্রতারণার নতুন নতুন কৌশল। কেউ কেউ আবার ব্যবহার করছে নির্বাচন কমিশনের পরিচয়ও। ভোটার আইডি কার্ড ঠিক করার জন্য বিজ্ঞাপন দিচ্ছে, চার্জ করছে। এটা দেখার পরে অবশ্য আমার মনে একটু সন্দেহ হয়। পরবর্তীতে আমি নিজে ইসি ভোটার আইডি কার্ডে গিয়ে আবেদন করি, কিন্তু অনেক আগে আবেদন করবো, এখন আমি ভোটার আইডি কার্ড পাইনি। অনলাইনে দেখলাম একটা পেজ নির্বাচন কমিশনের পরিচয় দিচ্ছে, ওদেরকে নক করে জিজ্ঞেস করার পর ওরা আমার কাছে টাকা চাইলো। একে তো সেবা পাওয়ায় দীর্ঘসূত্রিতা, তার উপর অনলাইনে জালিয়াতি চক্র। সমাধানে কি ভাবছে এনআইডি কর্তৃপক্ষ? যারা বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছেন, তো আমরা এই ধরনের কিছু পেজের অনুসন্ধান করে পেয়েছি এবং তাদের এইগুলো আমরা এনটিএমসি এবং সরকারের কাউন্টার টেরোরিজম ইউনিট তাদেরকে আমরা জানাচ্ছি। বর্তমানে সারা দেশের প্রায় 11 কোটি ভোটারকে এই সেবা দিতে নাবিশ্বাস নির্বাচন কমিশনের। নানা অভিযোগেও মিলছে না সুরাহা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। লিবিয়ায় 26 বাংলাদেশি সহ 30 অভিবাসীকে হত্যার অন্যতম হোতা খলিফা হাফতা মিলিশিয়া নেতা খালেদ আল মিশাই ড্রোন হামলায় নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী ত্রিপোলির দক্ষিণে গরিয়ান শহরের কাছে বিমানবাহিনী ড্রোন হামলায় নিহত হন তিনি। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ভলকানো অব রেজ নামে চালানো অভিযানে 5টি স্থানে ড্রোন হামলা চালায় বিমান বাহিনী। এতে হাফতা মিলিশিয়ার 12 সদস্য নিহত হয়। এছাড়া ধ্বংস হয় হাফতা মিলিশিয়ার 7টি সেনাযান এবং কয়েকটি বিস্ফোরক ভর্তি গাড়ি। গেল 28 মে মিজদা শহরে 26 বাংলাদেশি সহ 30 জনকে গুলি করে হত্যা করে খালেদ আল মিশাইয়ের মানব পাচারকারী সহযোগীরা। ওই ঘটনায় আরও 11 বাংলাদেশি আহত হন। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। লিবিয়ায় গুলি করে 26 বাংলাদেশিকে হত্যার ঘটনায় দালাল চক্রের আরও 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভৈরবে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে হেলাল, কবির উদ্দিন, শহীদ ও মুন্নিকে গ্রেফতার করা হয়। এরা সবাই বিভিন্ন দেশে মানব পাচারের সাথে যুক্ত। বিদেশে থাকা ভুক্তভোগীদের নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে চাঁদা আদায় করে তারা। এছাড়া বরগুনা থেকে গ্রেফতার করা হয়েছে দালাল চক্রের 2 সদস্য সজল হোসেন ও ইদ্রিস আলীকে। পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় টানা 8ম দিনের মতো বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে, তবে কমেছে সহিংসতা। ওয়াশিংটন ডিসিতে প্রায় 2000 সেনা মোতায়েন করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস আর নিউ ইয়র্কে আটক হয়েছে অর্ধশতাধিক। তবে সহিংস রূপ নেয় ফ্রান্সের বর্ণবাদ বিরোধী বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল সহ অনেক দেশেও। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে যে বিক্ষোভের সূত্রপাত, তা এখন রূপ নিয়েছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে। প্রতিদিনই ছড়াচ্ছে বিশ্বের নতুন নতুন দেশে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই ফ্রান্সের প্যারিসের রাজপথে নামেন 20,000-এর বেশি বিক্ষোভকারী। এক পর্যায়ে যা সহিংস রূপ নেয়, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপেও থামেনি পরিস্থিতি। বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ডস সহ বিশ্বের আরও অনেক দেশে। করোনার ভয় আর বিধিনিষেধ বাধা হতে পারেনি।
ফ্যাসিবাদ, বর্ণবাদ আর পুঁজিবাদ আঁকড়ে ধরেছে যুক্তরাষ্ট্রকে। এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে মার্কিনিরা। তাদের প্রতি সমর্থন জানাচ্ছি। তবে গেল কয়েকদিনের সহিংসতা কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। এর মাঝেও শহরে শহরে বিক্ষোভে নেমেছেন মার্কিনিরা। অনেক জায়গায় হাঁটু গেড়ে বিক্ষোভকারীদের সমর্থন দিতে দেখা যায় পুলিশ সদস্যদেরও। সমাবেশ হয়েছে হোয়াইট হাউসের সামনে। ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হয়েছে প্রায় 2000 সেনা সদস্য। লস অ্যাঞ্জেলস আর নিউ ইয়র্কে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করায় আটক হয়েছেন অর্ধশতাধিক। সত্যি বলতে এই আন্দোলন বর্ণ বৈষম্য রুখে দিবে এমনটা ভাবছি না। অধিকার রক্ষায় সচেষ্ট হতে হবে। পরবর্তী প্রজন্মের সামনে এমন উদাহরণই রাখতে চাচ্ছি। পুলিশ অন্যায়ভাবে সাধারণ মানুষকে আটক করছে, এমনকি সাংবাদিকদেরও ছাড় দিচ্ছে না তারা। রয়টার্সের জরিপ বলছে বেশিরভাগ আমেরিকানই বিক্ষোভের পক্ষে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্পের নেওয়া পদক্ষেপের বিপক্ষে। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতি, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন রাত 10টার খবর। কক্সবাজারের চকরিয়ায় 70 এক বৃদ্ধকে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান। মামলার বাদী আশরাফ হোসেন জানান 3 জন ধরা পড়লেও এজাহারভুক্ত কেউ এখনও আটক হয়নি। তাদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি। গত 24 মে তার পিতা নুরুল আলমকে প্রকাশ্যে পেটায় স্থানীয় বদিউল আলম সহ তার স্বজনরা। মঙ্গলবার এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। আসছে বাজেটে গরিব মানুষের জন্য স্বাস্থ্য ও খাদ্য সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে ক্ষুদ্র ঋণ উন্নয়ন সংস্থা সিডিএফ। বাজেট পূর্ব আলোচনায় সংগঠনের বক্তারা বলেন এটি নিশ্চিতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে গতিশীল করা জরুরি। সেক্ষেত্রে বাজেট থেকে অর্থ সহায়তা চেয়েছেন তারা। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন প্রান্তিক মানুষকে বাঁচিয়ে রাখাই হবে এবারের মূল কাজ। করোনা মোকাবেলায় প্রান্তজীবনের জন্য অর্থায়ন শীর্ষক আলোচনায় ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করা সংগঠনগুলোর কর্তারা বলেন এবার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, যা মাথায় রেখে এগুতে হবে সরকারকে। বিশেষ করে পিছিয়ে পড়া ও গরিব মানুষকে অর্থ ও স্বাস্থ্য সহায়তা দিয়ে বাঁচাতে হলে জোর দিতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উপর। আসলে আমরা কোনো গ্রান্ট চাই না, আমরা সহজ শর্তে ঋণের যোগান চাই, যাতে সরকারের ভর্তুকি লাগবে না, বরং সরকার লাভবান হবে। এই ব্যাপারে সরকার এবং বাংলাদেশ ব্যাংক, এমএফআই নেটওয়ার্কিং, সিডিএফ, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামকে কাজে লাগাতে পারে। যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোরও অনেক আমাদের এখন সক্ষমতা আছে। আমরা অনেক গরিব মানুষের কাছে রিচ আমাদের, এবং আমরা তাদের কাছে টাকা পৌঁছে দিতে পারি, এবং আমরা কিন্তু খুব ইজিলি এবং মানে জবাবদিহিতা নিশ্চিত করে কিন্তু আমরা সে টাকাটা যে প্রান্তিক জনগোষ্ঠী এবং যে যাদের এই টাকাটা পাওয়া প্রয়োজন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। মূল প্রবন্ধ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন এরই মধ্যে সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে, কিন্তু তার বাস্তবায়নে বেশি নজর দেওয়া জরুরি। আমাদের প্রত্যেকটা সামষ্টিক অর্থনৈতিক সূচক কিন্তু নিম্নগামী। সেরকম একটি সময় আমরা বাজেট দিতে চাচ্ছি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই আমরা এগোতে চাচ্ছি। আগামী 2-3 বছরের বাজেট কাঠামোতে আমরা সেই সংকট মোকাবেলার বিষয়টিকে কিন্তু সামনে রাখতে হবে। আলোচনায় পরিকল্পনা মন্ত্রী জানান বর্তমান সরকার সবসময় জনবান্ধব, তাই সংকট মোকাবেলার বিষয়টিও বেশি গুরুত্ব দেবে এবারের বাজেটে। প্রথম দিকে যে লিকেজ বা মিস টার্গেটিং এর যে ইনসিডেন্ট ছিল, আমার ধারণা, আমিও একটা সংসদ সদস্য, আমার এলাকায় আমি ঘোরাফেরা করি, অনেক প্রশমিত হয়ে এসছে, অনেকটা কমে এসছে। শুধু এই ক্ষেত্রে নয়, আমার প্রশাসনের সকল ক্ষেত্রেই আমরা চাই স্তর কমিয়ে সরাসরি যাওয়া। করোনা দুর্যোগ মোকাবেলায় কৃষি এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নেও বাড়তি নজর আশা করেন বক্তারা। বলতে চাই এই বিষয়টার সঙ্গে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাহানারা শারীরিক সীমাবদ্ধতা বাধা হতে পারেনি তার স্বপ্ন পূরণে। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন টাঙ্গাইলের ঘাটাইলের এই সন্তান। অদম্য ইচ্ছাশক্তির কাছে কোনো কিছুই বাধা নয়, আরও একবার প্রমাণ করলেন এই জাহানারা। হতে চান বিসিএস ক্যাডার। ইফতেখার অনুপমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
মুখের ভাষা নেই, কিন্তু চোখের ভাষায় বলে দিচ্ছে অনেক কিছু। টাঙ্গাইলের ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে জাহানারা নিজের অক্ষমতাকে জয় করেছেন অদম্য মানসিকতায়। এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ 5। জাহানারার সাফল্যে খুশি সহপাঠী শিক্ষকরা। ইচ্ছাশক্তির জোরে প্রতিবন্ধকতা পেরিয়ে এমন ভালো ফল দাবি তাদের। ওর মনে আশা যে ও অনেক বড় কিছু হবে, মানুষের জন্য কিছু করবে। সে অনেক ভালো মেয়ে, আমাদের সাথে ব্যবহার অনেক ভালো করছে, ও আমার থেকে অনেক ভালো রেজাল্ট করছে। প্রতিবন্ধী হিসেবে খুব মেধাবী ছিল, যার ফলে তার এই জিপিএ 5 পাওয়া আমরা তাদেরকে সাধুবাদ জানাই। মেয়ের ভালো ফলের খবরে আনন্দের বন্যা বয়ে গেছে জাহানারার পরিবারে। কিন্তু বাক ও শ্রবণ প্রতিবন্ধী দিনমজুর বাবার আয়ে সংসার চালানোই যখন কষ্টের, তখন উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ বড় প্রশ্ন। স্বামী প্রতিবন্ধী, 3টে বাচ্চা প্রতিবন্ধী, মেয়ে জাহানারা বড়। মেয়ে প্লাস পেয়েছে, সবার কাছে দোয়া চাচ্ছি আমি পড়াশোনা পড়াশোনা করাবো, আমি সহযোগিতা কামনা করছি। জাহানারাকে শিক্ষাবৃত্তি সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। নিশ্চয়ই সে এইচএসসিতে ভর্তি হবে, আমরা তাকে যেভাবে সাহায্য সহযোগিতা করা যায়, যেমন উপবৃত্তি, বিনা বেতন অধ্যয়ন, এই ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করব। উচ্চশিক্ষা শেষে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নে বিভোর জাহানারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরো একটা বিরতি, কিছু একটু পরে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাবো আরো কিছু খবর। দেশের অন্যতম শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পরিবারের করোনা আক্রান্ত সবাই সুস্থ হয়েছেন। রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হাসপাতালে গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তারা। পরে করোনা পরীক্ষায় তাদের নেগেটিভ রিপোর্ট আসে, তাই বুধবার সন্ধ্যায় সবাই ছাড়পত্র পেলে হাসপাতাল ছাড়েন তারা। চিকিৎসকরা জানিয়েছেন সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। এর আগে গত 23 মে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। ওনারা 12 জন ভর্তি ছিলেন আমাদের হাসপাতালে এবং আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছেন, ডাক্তার, নার্স থেকে শুরু করে সবাই যারা আছেন, ওনাদের অক্লান্ত পরিশ্রমের সফলে আজকে ওনারা সবাই ইনশাআল্লাহ নেগেটিভ হয়ে সুস্থ হয়ে আজকে ওনারা বাড়ি চলে যাচ্ছেন। দেশের বাইরের খবর। করোনায় ব্রাজিলে একদিনে সর্বোচ্চ 1262 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে প্রাণহানি 30,000 ছাড়ালো। আর বিশ্বে এ পর্যন্ত প্রাণ গেছে 3,80,000-এরও বেশি মানুষের। আক্রান্ত 64,11,000। টানা 12তম দিনের মতো নিউজিল্যান্ডে নতুন করে কেউ ভাইরাসটিতে আক্রান্ত হয়নি। ফ্রান্সে 13 দিন পর ফের 100-রও বেশি প্রাণহানি হয়েছে। 107 জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি 29,000 ছুঁই। 24 ঘন্টায় 55 জন মৃত্যু নিয়ে ইটালিতে মোট প্রাণহানি 33,500-এরও বেশি। এরই মধ্যে রোমে করোনা মোকাবেলায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের চারপাশে দেয়াল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। উন্নয়নের নামে দেশের অন্যতম পুরনো মাঠটির প্রাণচাঞ্চল্য নষ্ট হবার শঙ্কায় সাবেক ক্রীড়াবিদরা। সার্কিট হাউস মাঠ ময়মনসিংহের সুদীর্ঘ এবং সমৃদ্ধ ক্রীড়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট, ফুটবল আরও অনেক খেলায় ব্যবহৃত এই মাঠটি দেশের অন্যতম বৃহৎ। এখানে খেলে বেড়ে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সানোয়ার হোসেন, রামচাঁদ গোয়ালাদের মতো তারকারা। 200 বছরের পুরনো মাঠটি ময়মনসিংহের রাজনৈতিক সভা সমাবেশেরও প্রাণকেন্দ্র। সার্কিট হাউস মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ প্রাণের ছোঁয়া দেয় খেলোয়াড়দের শৈশব কৈশোরের তারুণ্যে। কিন্তু খোলা মাঠটিকে দেয়াল দিয়ে পুরোপুরি ঘিরে ফেলার প্রশাসনের উদ্যোগে হতবাক স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। হয়েছে মানববন্ধন, প্রতিবাদ। একটা ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা করুক, মাঠটাকে উন্নত করুক। একটা সমস্যা হবে যে এখানে কয়েকটা গেট থাকবে, পরে গেটগুলি চাবি থাকবে, দারোয়ান থাকবে, যারা উন্মুক্ত। পাখিরা যেমন গাছে মানায়, আকাশে মানায়, তেমনি এই সার্কিট হাউস মাঠকে খোলামেলা মানায়।
বঙ্গবন্ধুর মুরাল নির্মাণে ব্যয় হবে 2 কোটি টাকা। 6.5 কোটি টাকার প্রকল্পের বাকিটা খরচ হবে সীমানা প্রাচীর ও ওয়াকওয়ে নির্মাণে। তবে উন্নয়নের নামে মাঠে সাধারণের প্রবেশাধিকার সীমিত হওয়ার শঙ্কায় খেলোয়াড় এবং স্থানীয়রা। সৌন্দর্য বর্ধনের যে চিন্তা করেছেন, আমরা মনে হয় মাঠটিকে ঠিক রেখে যত খুশি করা যায়, আর বঙ্গবন্ধু মুরাল হবে সেটা নিয়ে কারো কোনো আপত্তি নাই। আমার মনে হয় এটা একটা কোনো ধরনের ষড়যন্ত্র বা কোনো কিছু সীমানা প্রাচীর করে তারা হয়তো এখানে অন্য কোনো করার পরিকল্পনা আছে। ব্রহ্মপুত্র নদীর বিউটি এবং গাছপালা এমন এত বিশাল একটা মাঠ আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে। এরকম একটা ন্যাচারাল ওপেন ফিল্ড এটাকে অবরুদ্ধ করে এই সৌন্দর্য নষ্ট করা কোনো মতেই যুক্তিযুক্ত না। প্রশাসনের দাবি সীমানা প্রাচীর পরিবেশের ক্ষতির জন্য নয়, বরং মাঠের আধুনিকায়নের উদ্দেশ্যে। প্রকল্পের কোনো কাজই এমন হবে না যেটি প্রকৃতির বাইরে যাবে, পরিবেশের বাইরে যাবে, জনগণের কল্যাণের বাইরে যাবে। ডিপ টিউবওয়েল হবে এবং মাঠে যারা আসবে তারা যেন ওয়াশিংয়ের কাজটা বা কেউ যদি পানি পান করতে চায় সেই জন্য 2টা ওয়াশ ব্লক হবে। সার্কিট হাউস মাঠ ময়মনসিংহের খেলাধুলার প্রাণ। এর পাশেই থাকা শতাধিক ক্লাবের অস্তিত্বের সংস্থান। সেকলে আবদ্ধ না রেখে মুক্ত প্রান্তর হিসেবেই প্রিয় মাঠকে রাখার দাবি নগরবাসীর। সামিউল টিটু, চ্যানেল 24। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800 777 777 নম্বরে। শেষ করব অন্যরকম এক খবর দিয়ে। বন থেকে খাবারের সন্ধানে ভারতের কেরালার লোকালয়ে এসেছিল অন্তঃসত্ত্বা এক হাতি। স্থানীয়রা আনারসে পটকা ভরে খেতে দেয় এই অবলা প্রাণীটিকে। কিন্তু পেটে সেগুলোর বিস্ফোরণে আহত হাতিটি প্রাণে বাঁচতে আশ্রয় নেয় ভেলিয়ার নদীতে। 3 দিন পর করুণ মৃত্যু হয় তার। উত্তর কেরালার মালাপ্পুমের বন বিভাগের এক কর্মীর তোলা ভিডিওটি ভাইরাল হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।